Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকে শনির রাতের 29তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি। সবসময় আমরা ভয়ের ঘটনা তো শুনি, মাঝে মাঝে আমরা শিক্ষামূলক কিছু কিছু ঘটনা প্রচার করে থাকি যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। একটি ঘটনা শিক্ষামূলক, অন্যটি রহস্যময়। আশা করছি ঘটনা দুটো আপনাদের ভালো লাগবে। লিসেনার্স, আপনারা ইদানিং খেয়াল করবেন যে ইটালিতে, গ্রিসে, এই সমস্ত দেশগুলোতে গেম দেয়া, অর্থাৎ অবৈধ পথে সমুদ্র দিয়ে যাবার চেষ্টা করার প্রবণতাটা আমাদের বাংলাদেশি ভাইদের অনেক বেড়ে গিয়েছে। উন্নত জীবন, পরিবারের মুখে হাসি ফোটানো, এই যে কয়েকটা কারণ, পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফুটবে, তারা একটু ভালো খেতে পারবেন, ভালো জায়গায় বসবাস করতে পারবেন, এই চিন্তা থেকে আমাদের ভাইয়েরা কি বিপজ্জনক রাস্তায় যে পা বাড়ান তা আসলে বলার মতো নয়। মাহিন খান, উনি এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলেন। উনি কিভাবে দুবাই থেকে কি ভয়ঙ্কর একটি পথ দিয়ে ইটালিতে গিয়ে পৌঁছেছিলেন শেষ পর্যন্ত। আজ থেকে 9 মাস আগে আমরা একটি স্পেশাল ঘটনা প্রচার করেছিলাম, যেটা কোনো ভয়ানক ছিল না। ভৌতিক দিক থেকে ভয়ঙ্কর না হলেও মানুষ যে কত ভয়ঙ্কর হতে পারে তা ওই ঘটনায় আমরা জানতে পেরেছিলাম। এপিসোডটির শিরোনাম আমরা দিয়েছিলাম ভয়ানক মৃত্যু যাত্রা। সেই ঘটনা প্রচারিত হওয়ার পর অনেক রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি ভাই যারা প্রবাস জীবনে রয়েছেন অথবা বাংলাদেশে থেকেই তারা এই ধরনের ভয়ঙ্কর যাত্রায় সামিল হওয়ার জন্য বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলেন, তারা অনেকেই সতর্ক হয়েছেন। মাহিন খান ভাইয়ের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার গ্রামে। উনি বর্তমানে ইটালিতে রয়েছেন। ভয়ঙ্কর এক যাত্রা ছিল সেটা, যেখানে নৃশংসভাবে অনেক মানুষকে হত্যা হতে দেখেছেন। আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ওনাকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ ইসলাম। ওনার জন্মস্থান আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। অনেক আগেই রোহিঙ্গা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এরপর দীর্ঘ সময় উনি ওনার পরিবার নিয়ে চট্টগ্রামে অবস্থান করেছেন। এরপর বাংলাদেশ থেকে উনি প্রথমে গিয়েছিলেন দুবাইতে, সেখান থেকে পর্যায়ক্রমে উনি বর্তমানে ইটালিতে এসেছেন। তো আজকের ঘটনাটি মূলত এই ইসলাম ভাইয়ের মুখ থেকে শোনা। উনি কিভাবে ভয়ঙ্কর এক যাত্রা উনি পার করে এসেছিলেন। কথা ছিল যে উনি সহ মোট 12 জন ওনারা দুবাই হয়ে ইটালিতে পৌঁছাবেন। এই পথটা কিন্তু মোটেও সুখকর নয়। ওনার সাথে যে ঘটনাটি ঘটে এটা 2010 সালে। 12 জন একসাথে ওনারা গেম দেবেন, সাধারণত এটাকে গেম বলা হয়, গেম দেয়া বলা হয়। দালালের সাথে কথা ছিল 5000 দিরহামে দুবাই থেকে ইটালিতে তারা পৌঁছে দেবেন। দুবাইয়ের আজমান শহরে তাদেরকে প্রথমে রাখা হয়। দুবাইয়ের আজমান শহর না, আজমান একটা আলাদা, সেখানে একটা প্রদেশের মতো আর কি, বিভাগের মতো শহর আর কি। তো দুবাই থেকে আজমানে গিয়েছেন, আজমানে গেম ঘরে তাদেরকে রাখা হয়। কথা ছিল আজমান থেকে ওমানে ওনারা আসবেন, ওমানের গেম ঘরে রাখা হবে। সম্ভব হলে ওই দিনই তাদেরকে সাগর পথে ইরান পাঠিয়ে দেওয়া হবে, না হলে 2 দিন পরে দেওয়া হবে। তো ওনারা অবশ্য 2 দিন পরে গিয়েছিলেন। সাগর পথে
ওনারা ইরান এসেছিলেন। প্রথমে বলা হয়েছিল শিপে করে তাদেরকে ইরানে নিয়ে যাওয়া হবে, কিন্তু ওনারা এসে দেখেন একটা ছোটোখাটো ট্রলার, ওনারা মাত্র 12 জন। চিন্তা করেছিলেন হয়তো বা এই ট্রলার দিয়ে মাঝ সমুদ্রে গিয়ে তাদেরকে তুলে দেওয়া হবে, কিন্তু না, দেখা গেল মাঝ সমুদ্রে উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের ভিতরে একটা বড়সড় স্পিডবোট দেখা গেল। সেই স্পিডবোটে তাদেরকে তুলে দেওয়া হলো। এরপর টানা 6 ঘন্টা সেই স্পিডবোট যাত্রা শুরু করলো। তো এরপর যখন স্পিডবোট যাত্রা শুরু করলো, এত বড় বড় ঢেউ, 20-25 ফুট উপরে উঠে যাচ্ছে স্পিডবোট, আবার নিচে ধপাস করে পড়ছে। এখান থেকে কেউ যদি সমুদ্রে একবার পড়ে যায়, তার আর বেঁচে থাকার কোনো উপায় নাই। 6 ঘন্টা পর তারা একটা জায়গায় গিয়ে পৌঁছান, একটা তীর বা দ্বীপের মতো। সেটা অনেক বড়, এটার আগা কোথায়, মাথা কোথায়, শেষ কোথায়, এটা ওনারা বলতে পারেন না, তবে সেটা বেশ জঙ্গলে পরিপূর্ণ। ওই জঙ্গলের ভেতরে একটি ঘর রয়েছে, যেখানে 3টা রুম রয়েছে। এর মধ্যে একটা রুমে কিছু লোক রয়েছে যারা ওনাদের মতো গেম দেওয়ার জন্য এসে জমায়েত হয়েছিলেন। ওনারা অনেক আগের, এখনও তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর একটা রুম রয়েছে যারা 2 দিন পরে গেম দেবে, আর একটা রুম যারা সদ্য আজকে এসেছে। কথা ছিল ইরানের বন্দর আব্বাস হয়ে তুরস্কের পথে প্রথমে যাবেন। তো ওখানে আসার পর সবার ফোনটা কেড়ে নেওয়া হয়। এরপর বলা হয় যে 4000 দিরহাম এখন দিতে হবে। সবাই তো বলে এখন দিরহাম কোথায় পাবো, কথা ছিল একবারে ইটালিতে গিয়ে দালালের কাছে 5000 দিরহাম দিব, তারা তো কোনোভাবেই মেনে নেয় না। তখন কি করে, এদের কয়েকজনকে পার্শ্ববর্তী একটি রুমে নিয়ে যাওয়া হয়, আর এক রুমের লোক অন্য রুমের লোকের সাথে কথা বলতে পারে না। যখন পার্শ্ববর্তী একটি রুমে নিয়ে যাওয়া হয়েছে, দেখা গেল কয়েকজনকে পা উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, মাথা নিচের দিকে, এই অবস্থাতে, আর বেধড়ক পেটানো হচ্ছে। এই দৃশ্য দেখে অবশেষে ইসলাম ভাই তার পরিবারের সাথে যোগাযোগ করেন, যে কোনোভাবেই হোক অনেক কষ্টে এই দিরহাম, শুধু ইসলাম ভাই না, ওনাদের তো 12 জন ছিল এই দলে, 10 জন ম্যানেজ করতে পারেন। এই 10 জনকে পরবর্তী গেম দেওয়ার জন্য ঠিক করা হয়। বাকি 2 জন দিরহাম ম্যানেজ করতে পারেন নাই, তাদের ভাগ্যে কি হয়েছে এটা জানা যায় না। এরপর এই 10 জনকে নিয়ে সাথে আরও কয়েকজন থাকে, এর মধ্যে আফগানিস্তানের কিছু নাগরিক, পাকিস্তানের কিছু নাগরিক ছিল, মোট 26 জন, অর্থাৎ আরও 16 জন যুক্ত হয়েছে। এই 26 জনকে নিয়ে রওনা শুরু হয়। বন্দর আব্বাস থেকে তারা রওনা শুরু করেন। এরপর তারা অনেক জায়গা পাড়ি দেন। একটা জায়গায় এসে তারা আটকে যান, কারণ হচ্ছে যেই দালাল গ্রুপটা তাদেরকে নিয়ে যাচ্ছিল জঙ্গলে, আর একটা মাফিয়া গ্রুপ এসে ওই দালাল গ্রুপদের কাছ থেকে এই 26 জনকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে ওই দালাল গ্রুপকে মারধর করে তাড়িয়ে দেয়। এরা তখন এই 26 জনকে নিয়ে আর একটা জায়গায় আসে। জায়গা আসার পর তারা বলে যে আগের যে দালাল গ্রুপের সাথে আসছিলি, ওদের কাছ থেকে তোদেরকে কেড়ে নিয়ে আসছি, তোরা এখন আমাদের গোলাম হয়ে গেছিস, তোদেরকে নিয়ে আসছি। এখন ওই আগের গ্রুপের সাথে কি হয়েছে না হয়েছে, কাকে কয় টাকা দিছিস, আমরা কিছু জানি না। এই সবগুলো কথা কিন্তু লোকাল ভাষায় হচ্ছে, আমরা বোঝার সুবিধার্থে বাংলায় বলছি। তো এখন এরা একবার কিন্তু 4000 দিরহাম দিয়েছে, তবে এই টাকাগুলো বা দিরহামগুলো তাদের সাথেই ছিল, কেননা 5000 দিরহামে তো কথা হয়েছিল, তাদের কাছে আছে আর মাত্র 1000 দিরহাম। এদিকে এই যে 26 জন, তাদের কাউকেই কিন্তু কোনো খাবার দেওয়া হচ্ছিল না, শুধু ইনজেকশন দেওয়া হচ্ছিল, আর এটা দিলে ক্ষুধা লাগবে না। তাদের প্রত্যেকের কাছে $3000 চাওয়া হয়। $3000 মানে কিন্তু বাংলাদেশি টাকায় অনেক টাকা। আর যারা আফগানিস্তান, পাকিস্তানের, তাদের কাছেও চাওয়া হয়, তবে তারা কিভাবে কি দিয়েছে এটা আসলে বোঝা যায় না। এই যে ইসলাম ভাই, ওনার যেই পরিচিত ভাই ব্রাদার ছিল, চাচাতো ভাই, মামাতো ভাই, নিজের আপন ভাই, তারা কিন্তু অনেকেই দুবাই ছিল। দুবাই থেকে তারা কিন্তু এই $3000 অনেক কষ্টে যেভাবেই হোক ম্যানেজ করে দিয়েছিলেন আর কি। আর টাকা না দিলে যে কি হবে এটা বলার অপেক্ষাই রাখে না, তাদেরকে অনেক নির্যাতনের ভয় দেখানো হয়। এরপর যখন তাদেরকে নিয়ে পুনরায় গেম দেয়া শুরু হয়, 10 জনের ওই বাংলাদেশি টিম, এর মধ্যে তারা 10 জনই শেষ পর্যন্ত টাকা ম্যানেজ করতে সক্ষম হয়, কেননা এদেরকে একটা রুমে নিয়ে গিয়ে বিবস্ত্র করে এমনভাবে পেটানো হয়েছিল এবং ভিডিও করে তার পরিবারকে সেই
জিনিসগুলো দেখানো হয়েছিল। বাধ্য হয়েই পরিবার সদস্য যারা ছিলেন তারা অনেক কষ্টে টাকাগুলো গুছিয়ে পাঠিয়েছিলেন তাদের দেখানো লোকের কাছে। মানে বাংলাদেশেও কিন্তু তাদের ওই দালালগুলো রয়েছে, এই ভয়ঙ্কর দুর্ধর্ষ মাফিয়া চক্রের এই দালালগুলো রয়েছে। যাই হোক, এরপরে তাদেরকে তুরস্কের ইস্তাম্বুল শহরে পাঠানো হয়। ইস্তাম্বুলে আসার পর ইস্তাম্বুল শহর থেকে এই 10 জনের মধ্যে 4 জন পালিয়ে যায় কোনো না কোনোভাবে। তারা বুঝতে পারে শেষ পর্যন্ত কি হবে না হবে। এরপর মূলত এই 4 জন পালিয়ে, তাদেরই পরিচিত লোকজন ছিল, তাদের কাছে পালায়। এরপরে বলা হয় ইস্তাম্বুল শহর থেকে বুলগেরিয়াতে তাদেরকে পাঠানো হবে, বুলগেরিয়া সোফিয়া শহরে তাদেরকে পাঠানো হবে। তো বুলগেরিয়াতে যাওয়ার পথ হচ্ছে গাড়িতে করে যেতে হবে। তো এই যে বাংলাদেশি যে 4 জন পালিয়ে গেল, এখন থাকলো হচ্ছে 6 জন। এই 6 জনের মধ্যে এই 6 জনকে একটি গাড়িতে রাখা হয়েছিল, আর ওই যে আফগানিস্তান পাকিস্তানের যে নাগরিকরা ছিল তাদেরকেও অন্য গাড়িতে রাখা হলেও একটি গাড়ি নাকি পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর পুলিশের হাতে ধরা পড়ার পর কি হয়েছিল এটা ওনারা জানেন না। বুলগেরিয়া সোফিয়াতে আসার পর তাদেরকে জানানো হয় এখানে নাকি 1 মাস থাকতে হবে, কেননা এই 6 জনকে দিয়ে তারা গেম দিতে পারবে না। কমপক্ষে 100 জন হলে তখন গেম দিতে পারবে। এবার তাদের কাছে চাওয়া হয় 5,000 ইউরো। এটা তো কোনোভাবেই তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ইতিমধ্যে অনেক টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। যখন তারা বলল যে আমরা তো দিতে পারবো না, আর তো কিছুই নাই, এরপর তাদের জন্য ভয়ঙ্কর একটা দৃশ্য অপেক্ষা করছিল, যেটা আসলে শুনলেই গা শিউরে ওঠে। তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। ওই রুমে ঢোকার সাথে সাথে তাদের শরীর ভয়ঙ্করভাবে ভয়ে কেঁপে ওঠে। দেখা গেল কারো মাথা একদিকে, কারো হাত একদিকে, কারো পা একদিকে। কসাইয়ের মাংসের দোকানে যেভাবে কোনো গরু বা ছাগল জবাই করে ঝুলিয়ে রাখা হয়, মাথা এক পাশে রাখা হয়, শরীরের বিভিন্ন অংশ হুকের সাথে ঝুলিয়ে রাখা হয়, মনে হচ্ছে ওভাবে মানুষকে কেটে কেটে বিভিন্ন ভাগে ভাগ করে ঝুলিয়ে রাখা হয়েছে। এদের চোখ, কিডনি, শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে তারা পাচার করে দেয়, বিক্রি করে দেয় যারা টাকা দিতে না পারে। তখন এদেরকে দেখিয়ে বলা হয় যে এরাও তোদের মতোই ছিল, ওরা টাকা দিতে পারে নাই, তখন এদেরকে এভাবে আমরা কেটে টুকরো টুকরো করে ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বিক্রি করা যায় সেগুলো করে দিয়েছি। আর এই যে এগুলো আছে এগুলো কুকুর দিয়ে খাওয়াবো অথবা মাটিতে পুঁতে দেব। এদের পরিবার কখনোই জানতে পারবে না এদের সাথে আসলে কি হয়েছে। এই দৃশ্য দেখে ওনারা এতটাই ভয় পেয়ে যান, শেষ পর্যন্ত পরিবারের সাথে ওনারা যোগাযোগ করেন। এই ইসলাম ভাইয়ের যতটুকু যা সহায় সম্পত্তি ছিল আর কি, শেষ পর্যন্ত সেটাও বিক্রি করে এই দালালদের যেই এজেন্ট বাংলাদেশে তাদের কাছে টাকা হস্তান্তর করে। এরকম করে প্রায় 6 জনই এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে। বলা হয়েছিল এরপরে তাদেরকে ক্রোয়েশিয়াতে নিয়ে যাওয়া হবে। তো ক্রোয়েশিয়াতে নিয়ে যাওয়ার পর টানা কয়েকদিন জঙ্গল দিয়ে হাঁটতে হবে, আর ওই জঙ্গলে ভাল্লুকের ভয় খুব মারাত্মক। অনেকেই কিন্তু ভাল্লুকের পেটে চলে গেছে। আর এখানে যিনি রাহাবার থাকেন, অর্থাৎ যিনি দেখিয়ে নিয়ে যান পথ, তাকে ডঙ্কার বলা হয় বা এই টাইপের একটা শব্দ দিয়ে তাদেরকে অভিহিত করা হয়। তো ওনারা টানা কয়েকদিন হেঁটেছিলেন, মাঝে মাঝে জঙ্গলের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন। তো সেখানে আরও অল্প কয়েকজন লোক ছিল। তো এরপর মূলত তারা ক্রোয়েশিয়াতে আসেন। ক্রোয়েশিয়াতে আসার পর ওনারা বেশ কয়েকদিন সেখানে ছিলেন, এভাবেই ছিলেন আর কি, একটা ঘরের মধ্যে শেষ দিকে এসে রাখা হয়েছিল আর কি। তারপর ফাইনালি ইটালিতে তারা যাত্রা শুরু করেন। এভাবেই তারা ইটালিতে এসে পৌঁছেছিলেন। এই যে ইসলাম ভাই আর মাহিন খান ভাই দুজনই কিন্তু বর্তমানে একই সাথে রয়েছেন। প্রিয় লিসেনার্স, অনেক সংক্ষেপে বিশাল একটা যাত্রা বলে ফেললাম, তাই না? আসলে কি যাত্রাটা এতটা সংক্ষিপ্ত, এতটা সহজ? নিশ্চয়ই নয়, ভয়ঙ্কর যাত্রা। কিন্তু এ যাত্রায় অনেকেই সামিল হচ্ছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি, বর্তমানে ফেসবুকে এই গেম যেটা চলছে অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া, এটা নিয়েও ফেসবুকে বর্তমানে বেশ প্রচারণা চলছে। আমরা খুবই অবাক হয়ে যাচ্ছি এই দৃশ্যটা দেখে, কিভাবে আমাদের বাংলাদেশি ভাই সহ বিশ্বের আরও বিভিন্ন দেশের যেই ভাইয়েরা রয়েছেন তাদেরকে উন্নত জীবন, ভালো চাকরি, এগুলো লোভ দেখিয়ে
নিয়ে যাওয়া হচ্ছে। আর যাদের ভাগ্য খারাপ তাদের প্রতিমধ্যেই কী যে বিপদ হয়ে যায়। যেমনটা আমরা এর আগেও 9 মাস আগেও যখন মাহিন খান ভাইয়ের একটি ঘটনা প্রচার করেছিলাম, উনি নিজে যেটা দেখেছিলেন, সেখানে আমরা শুনেছিলাম যে লাশ কয়েক টুকরো করে ক্ষুধার্ত কুকুরের সামনে দিয়ে দেওয়া হয়। আর এই কুকুরগুলো মানুষের মাংসই বেশি খায়, কারণ যারা টাকা দিতে পারে না, যারা একটু কথাবার্তা বেশি বলে, যারা প্রতিবাদ করতে গেলে তো কথা বেশি বলতেই হবে, কিন্তু প্রতিবাদ করলে তাদের আর বাঁচার কোনো উপায় থাকে না। আবার এই ঘটনাতেও দেখলাম যে যারা টাকা দিতে পারেনি তাদের শরীরকে কত ভাগে ভাগ করা হয়েছে। এদের পরিবার জানতেও পারবে না কখনো যে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পরিবারের এক সদস্য এভাবেই নৃশংসভাবে খুন হয়েছেন। আবার তাদের থেকে যদি বেরো হওয়া যায় তখন দেখা যাচ্ছে যে জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র জানোয়ারের পেটেও কিন্তু অনেকের চলে যেতে হয়েছে। এভাবেই কিন্তু একটি স্বপ্নের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই মৃত্যু শুধু একটি স্বপ্নের নয়, একটি জীবনের, আর ওই একটি জীবনের সাথে আরও অনেকের জীবনের সংশ্লিষ্টতা রয়েছে। এইভাবেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আমাদের বাংলাদেশি ভাইরা যারা রয়েছেন তারা কেউ এই ভয়ঙ্কর গেম দিতে যাবেন না। এটা এই কারণে বলছি, যেহেতু অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই আমাদের আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, অনেকেই অনেক ঘটনা পাঠান, তাদের উদ্দেশ্য করেই মূলত আজকের এই শনির রাতের বিশেষ ঘটনাটি প্রচার করলাম দ্বিতীয়বারের মতো। মাহিন খান ভাই উনি এর আগেও ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠিয়েছেন, এবার ইসলাম ভাইয়ের ঘটনাটি বললাম, অনেক সংক্ষেপে বললাম, কারণ যেহেতু এটা কোনো ভৌতিক ঘটনা নয়, অনেকে বিরক্ত হতে পারেন যেহেতু আমরা ভৌতিক ঘটনা বলেই অভ্যস্ত, তারপরও বললাম, কারণ এই এপিসোডের মাধ্যমে একজন মানুষের জীবন যদি বেঁচে যায় এটাই আমাদের সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, পরের ঘটনাটি বেশ রহস্যময়, চলুন শুনে আসি সেই ঘটনাটি। তবে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অনেকেই আপনার হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে। প্রিয় লিসেনার, চলুন শুনে আসি আমাদের এবারের শনি রাতের 29তম আয়োজনের পরবর্তী রহস্যময় সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের শনির রাতের 29তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি একটি ঘটনা বললে কিছুটা ভুল হবে, এটা এক রহস্য। আর রহস্যময় এই ব্যাপারটি ঘটেছিল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিয়ারি ইউনিয়নের বাড়িগাঁও গ্রামে। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম জিশান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। মূলত এই কানিয়ারি ইউনিয়নের বাড়িগাঁও যেই জায়গাটা, এখানে ওনার মামা বাড়ি, মানে জিশান আহমেদের মামা বাড়ি। ঘটনাটি যদি একদম স্পেসিফিকভাবে বলা যায়, সেটা নির্দিষ্ট অল্প কিছু সময়ের হলেও এটা সূত্রপাত 2004 সাল থেকে। 2004 থেকে 2008 সাল পর্যন্ত এখানে যেই 4 বছরের একটা সময়, এই সময়ের মধ্যে বেশ কিছু বিষয় ঘটে যায়। ওই যে বাড়িগাঁও বাজার, এই বাজারে হঠাৎ করেই একজন পাগল মহিলার আবির্ভাব ঘটে। ওনাকে কেউ চিনতেন না, ওনার বাড়ি কোথায়, কোত্থেকে এসেছেন কেউ বলতে পারে না। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় এরকম কিছু পাগলদেরকে দেখি, স্টেশন, লঞ্চঘাট, ফেরিঘাট, বাজার, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কিছু পাগল দেখা যায়, যারা আসলে কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, তাদের নাম কি, এগুলো তারা নিজেরাও বলতে পারেন না। এমনকি তাদের কাছে জিজ্ঞেস করলেও এই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায় না। তো একজন পাগল মহিলা অর্থাৎ পাগলির আবির্ভাব ঘটে ওই বাড়িগাঁও বাজারে। এই পাগলিটা বেশ রহস্যময় আচরণ করতেন। তিনি কারোর সাথে খুব একটা কথাই বলতেন না, খুব ক্ষুধার্ত লাগলে কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকতেন, সেভাবে খাবারও চাইতেন না। কেউ কিছু দিলে খেত, না দিলে নাই, উঠে চলে যেত। এভাবেই
প্রায় 4টি বছর ওই বাড়িগাঁও বাজার এবং তার আশেপাশে কিছু জায়গায় এই পাগলি ঘোরাফেরা করতেন। তো তার বয়সও হয়ে গিয়েছিল বেশ অনেক দিন। উনি আসলে এভাবে পাগলি অবস্থায় ঘোরাফেরা করেছেন। স্বাভাবিকভাবেই উনি কোনো একদিন মারা যান। বাজারের পাশেই তার মৃতদেহ পড়ে থাকে। মানুষজন বুঝতে পেরেছিল যে অসুস্থ হয়ে গিয়েছিল, আসলে কারোর সাথে ওভাবে কথা বলতো না, আর মানুষজন তাকে সম্মান করত যেহেতু কাউকে সে কখনো আঘাত করেনি, কটু কথা বলেনি। মানুষজন তাকে যতটুকু সম্ভব, যতটুকু সম্মান করার দরকার, যতটুকু তাদের জায়গা থেকে খাবার টাবার দেওয়ার দরকার, এটা কিন্তু কেউ কোনো বিষয় কার্পণ্য করেনি। এই পাগলি মহিলা কারো বাড়িতে গিয়েও বিরক্ত করেনি কখনো। বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে একটা সমিতি রয়েছে, সেই বাজার সমিতি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা নিজেরাই এই পাগলি মহিলার জানাজা, দাফন কাফন যা যা করার দরকার তারা সেই আয়োজনটা করবেন। সেই অনুযায়ী সব কিছু করাও হয়। লাশের গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পর বাজারের পাশেই একটি মাঠের মতো জায়গা রয়েছে। আসরের পর বা এরকম একটা সময়ে সেখানে জানাজা হবে। সবাই সমবেত হন জানাজা পড়ানোর জন্য। লাশটাকে কাফনে মুড়িয়ে খাটিয়ার উপরে রেখে জানাজা পড়ানো হবে এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সময়টা অবশ্য বর্ষাকালই ছিল, বৃষ্টির সময়টাই ছিল। তো যখন এমন বৃষ্টি শুরু হয়েছে কেউ আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। সবাই আশেপাশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। সবাই আশা করেছিল যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে যাবে, আবার জানাজা শুরু হবে। বৃষ্টি শেষ হওয়ার কোনো নামগন্ধই নাই। টানা প্রায় আধা ঘন্টা এমন বৃষ্টি হয়েছে যে আশেপাশের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। ওই মাঠও একদম ভিজে একাকার, গোড়ালি সমান পানি হয়ে গেছে। আর ওই যে খাটিয়াটা, যে খাটিয়ার উপরে ওই পাগলির লাশ রাখা, সেটা কিন্তু ওভাবেই রয়েছে। যখন বৃষ্টি থেমে গেল তখন লোকজন আস্তে আস্তে চলে আসা শুরু করলো। তারা কিন্তু দূর থেকেই দেখছিল যে এই অবস্থা, বৃষ্টিতে সব কিছু ভিজে যাচ্ছে। সবাই যখন ওই খাটিয়ার কাছে আসলো সবাই রীতিমতো তাজ্জব বনে গেল। দেখলো যে এই খাটিয়ার ভেতরে থাকা যে লাশ, এই লাশটার কাফনে একটা ফোঁটা পানিও পড়েনি, অর্থাৎ একটুও ভেজেনি এই কাফনের কাপড়। খাটিয়ার কিছু কিছু জায়গায় একটু ভেজা দেখা যাচ্ছে, বৃষ্টির পানি পড়েছে। খাটিয়াটাও অনেকটা শুকনো বলা চলে। আর লাশের এই কাফনে এক ফোঁটা পানিও পড়ে নেই। সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বৃষ্টিতে যেখানে এই মাঠে গোড়ালি সমান পানি হয়ে গেছে এই আধা ঘন্টার বৃষ্টিতে, সেখানে এই লাশের কাফনে এক ফোঁটা পানিও পড়লো না, একটুও ভিজলো না, এটা কিভাবে সম্ভব? সবাই আলোচনা করছিল যে আমরা যাকে একজন সাধারণ পাগলি হিসাবে দেখতাম, আসলে কি উনি কোনো সাধারণ পাগলি ছিলেন? তার আচার আচরণে সবসময় এক রহস্য ছিল। কে ছিলেন উনি? উনি মুসলিম ছিলেন এতটুকু বুঝতে পেরেছিলেন আশেপাশের লোকজন, কিন্তু তার বাড়ি কোথায়, তার নাম কি, এটা কখনোই জানা যায় নাই। তাকে ঠিকঠাক মতোই দাফন কাফন করা হয়। ঘটনাটা চতুর্দিকে আলোড়ন সৃষ্টি করে যে এমন এক রহস্যময় ঘটনা ঘটেছে। ঘটনাটা এ পর্যন্তই, কিন্তু প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার পিছনে আরও একটি উদ্দেশ্য রয়েছে। সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে একটা গ্রুপ যারা খুব ভালো উদ্দেশ্য নিয়ে একটা কাজ শুরু করেছিলেন, তারা হচ্ছে যে কাজটি করতেন, রাস্তায় যে ভবঘুরে মানুষগুলো থাকতো, পাগল, যাদের মাথায় জট হয়ে গেছে, বড় বড় দাড়ি হয়ে গেছে, তাদেরকে ধরে নিয়ে গোসল করিয়ে দিয়ে, মাথার জট কেটে দিয়ে, চুল কেটে দিয়ে, দাড়ি কেটে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিতেন। তো এই যে কাজটা আপাতত দৃষ্টিতে সেটা ভালোই মনে হতে পারে, এবং ভালো এটা নিশ্চিত, এটা নিয়ে সন্দেহ নাই। আমি যখন এই ভিডিওগুলো প্রথম দেখতাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই গ্রুপের যারা নেতৃত্বে রয়েছেন তারা বড় ধরনের কোনো একটা বিপদে পড়বেন। কেননা রাস্তা থেকে এই যে পাগলদেরকে ধরে ধরে মাথার জট কেটে দেয়া,
এখানে কিন্তু একটা বড় ধরনের রিস্ক থেকে যায়। কেননা সব পাগল কিন্তু আসল পাগল নয়। অনেকের মাথায় যে জট লেগে যায় এর সাথেও কিন্তু জিনেদের একটা সম্পর্ক রয়েছে। আমি এমন ভিডিও দেখেছি, রাস্তা থেকে পাগলদেরকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মাথার জট কেটে দেওয়া হচ্ছে। সেই পাগলগুলো বলছে আমার জট কাটিস না, বিপদে পড়বি, এটা সেটা তারা বলছে। তারপরেও তারা এই কাজটি করেছে। তারা তো আসলে ভালো নিয়েতেই করেছে। দেখা গেল যে এই টিমের যিনি নেতৃত্বে ছিলেন এক ভাই, ওনার বর্তমানে ক্যান্সারের এমন একটা অবস্থা যে ওনার অবস্থা এখন খুব শোচনীয়। এটা এমনিতেও হতে পারে, কিন্তু যারা এই পাগলদেরকে ধরে নিয়ে জোর করে, বিশেষ করে মাথার চুল, যেই চুলগুলোতে জট লেগে গেছে, দাড়িতে জট লেগে গেছে, এই জিনিসগুলো যারা কেটে দেয় তাদের উপর কিন্তু জিনেদের একটা মারাত্মক প্রভাব পড়ে। আর বর্তমানে জিন ঘটিত রোগে আক্রান্ত যারা, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও বেড়ে গেছে। প্রিয় লিসেনার্স, আমরা তো অনেক ভালো উদ্যোগী দেখি, কিন্তু কিছু কিছু কাজ আমাদের করা উচিত নয়। কিছু কিছু জিনিস ন্যাচারাল, তাদেরকে ওভাবেই রেখে দিতে হয়। তারা সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদেরকে আমরা যদি সভ্য সমাজে নিয়ে আসার চেষ্টা করি, আসলে সেটা আমাদের জন্য সমীচীন হবে না, কারণ তারা ওভাবেই থাকতে পছন্দ করছেন। এই জন্য কিছু কিছু কাজ, এটা আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন ওভাবেই থাকতে দেওয়া উচিত। বিশেষ করে এই ধরনের পাগলদের ক্ষেত্রে আমাদের খুবই যত্নবান হওয়া উচিত। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা যেন কোনো কাজ না করি। হ্যাঁ, এমন যদি হয় যে কোনো একজন পাগলের পরিবার রয়েছে, সেই পরিবারের সন্ধান পাওয়া গেছে, তারা তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেই হিসাবটা আলাদা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধরে পাগলদের মাথার জট কেটে, দাড়ি কেটে দেয়া, এটা কিন্তু আমাদের জন্য ঠিক হবে না। এটা আমি আমার মতামত বললাম, আপনারা নিজেদের জায়গা থেকে চিন্তা করবেন যে এই কাজগুলোর সাথে প্যারানরমাল একটা বিষয়ের কিন্তু সম্পর্ক রয়েছে, এই অর্থে আমি বললাম। আমি এটাও দেখেছি যে এই জট কাটার জন্য বড় আল্লাহওয়ালা ব্যক্তিরাও কিন্তু বিভিন্ন ধরনের রুকিয়া করতেন, বিভিন্ন রুকিয়ার মাধ্যম দিয়ে এরপরে গিয়ে জট কাটতেন, এবং সেই জটটাকে আবার কাফনের কাপড়ে মুড়িয়ে বা একটা বিশেষ পদ্ধতিতে মাটিতে দাফন করে দিতেন। তো এই যে পদ্ধতিটা, এটা কি আমরা অবলম্বন করছি এই ক্ষেত্রে? নিশ্চয়ই নয়। আর এই কারণে অনেক বড় ধরনের একটা সাইড ইফেক্ট কিন্তু আমাদের উপর হতে পারে। এই জন্য আমি এই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে বলবো যারা এই কাজগুলো করেন। বিশেষ করে যে সমস্ত পাগলের মাথার জট রয়েছে, তাদের জট কাটার ক্ষেত্রে অবশ্যই ভালো কোনো হুজুরের পরামর্শ নিয়ে কাজগুলো করাটা ঠিক হবে বলে আমি মনে করি। আর এমনিতে অনেক পাগল রয়েছেন যে যারা দীর্ঘ সময় ধরে চুল কাটেন না, এমনিতেই জট লেগে যায়, সেই হিসাবটা আলাদা। তবে কোনটা যে আসলে কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যেহেতু এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এই জন্য কোনো হুজুরের সাথে পরামর্শ করে কাজগুলো করলে আমার মনে হয় ভালো হবে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খাইরান। আপনাদের কাছ থেকে আরও অনেক সত্য ভয়ের ঘটনা আমরা পেতে চাই। আপনারা লিখে বা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorbd@gmail.com। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে সোমবার হরর নাইটের নতুন একটি আয়োজনে আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে আসছি। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।